স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসটি দেখার জন্য আমাদের সকলকে জানাই আমি স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে আলোচনা করব। বাজারের কি কি বিষয় নিয়ে আলোচনা করব তা একবার দেখে নিন। বাজার কি, বাজারের শ্রেণী বিন্যাস, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে স্বল্পকালে ভারসাম্যে উপনীত হয় আলোচনা করব। এই তিনটা প্রশ্নের উপরে আমরা আজকে মোটামুটি আলোচনা করব। শুরুতে আসা যাক বাজার কি বা বাজার কাকে বলে। সাধারণত আমরা বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বুঝিয়ে থাকি, যেমন শিবের বাজার, পান বাজার, পাগলাপুরের নামা বাজার ইত্যাদি। তাহলে কি আমরা বাজার বলতে কোনো একটা স্থানকে বুঝাবো? ন, অর্থনীতি বলছে আর এক কথা। অর্থনীতি বলছে যে কোনো নির্দিষ্ট স্থানকে বাজার বুঝাবো না। বাজার বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট স্থানকে বুঝাই না, বরং এক বা একাধিক দ্রব্য বা দ্রব্য সামগ্রীকে বোঝানো হয়ে থাকে, যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থনীতিতে তাহাকে বাজার বলা হয়ে থাকে। কেন আমরা এটা বলবো? তোমরা নিশ্চয় জানো, যখন তোমাদের বাড়ির পাশ দিয়ে কেউ ধান বিক্রি করে বাড়িতে যায়, তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে ধানের বাজার কত? ও বলে যে 500 টাকা বা 700 টাকা। নাম করা আমাদের হরপল্লীর হাট, সেখানে আমরা তামাক বিক্রি করি। সেখানে তামাক বিক্রি করে কেউ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে আমরা জিজ্ঞাসা করি তামাকের বাজার কত? ও বলে যে 2000 টাকা মন। তাহলে কখনো কি কোনো সময় আমরা বলেছি যে হরপল্লীর হাটের দাম কত? তা বলেনি। তাহলে আমরা কি বলবো? যে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। অর্থনীতি তাই বলছে যে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্য বা পণ্য দ্রব্য সামগ্রীকে বোঝানো হয়ে থাকে, যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয়। অর্থনীতিতে তাহাকে আমরা বাজার বলি। ক্লিয়ার? এবার আসা যাক বাজারের শ্রেণী বিন্যাস। বাজারকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি। প্রথমত প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হয়? যে বাজারে সমান সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে, সেই বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলবো? যেখানে সমান সংখ্যক ক্রেতা বিক্রেতা নাই, তাই হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এরপরে আমরা আসবো সময়ের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়। সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা যায়। সময়ের ভিত্তিতে বলা হচ্ছে 4 ভাগে। এর মধ্যে হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। এই 4 ভাগে আমরা ভাগ করতে পারি। এবারে আসা যাক আয়তনের ভিত্তিতে আমরা বাজারকে কয় ভাগে ভাগ করব। আয়তনের ভিত্তিতেও বাজারকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্থানীয় বাজার, আঞ্চলিক বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। এছাড়াও বাজারের আরো কতগুলো বাজার রয়েছে। একটি হচ্ছে দুয়োপলি বাজার, যে বাজারে দুজন মাত্র বিক্রেতা থাকে, বাকি সবাই ক্রেতা, তাকে বলা হচ্ছে দুয়োপলি বাজার। একচেটিয়া বাজার, যে বাজারে একজন মাত্র বিক্রেতা, বাকি সবাই হচ্ছে ক্রেতা, তাই হলো একচেটিয়া বাজার। এবারে আসা যাক মনবসনী বাজার আছে একটি বাজার। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে একজন বিক্রেতা একচেটিয়া বাজার। এবারে একজন মাত্র ক্রেতা, বাকি সবাই আমরা হচ্ছে বিক্রেতা। সেই বাজারকে কি বলবো? সেই বাজারকে আমরা বলবো মনবসনী বাজার। তাহলে আমরা বাজারের বিস্তারিত শ্রেণী বিন্যাস গুলো পেয়ে গেলাম। বাজারের কি কি শ্রেণী বিন্যাস আমরা পেয়ে গেলাম? আমরা যদি একটু লেখি তাহলে আমরা বুঝতে পারবো। 1, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। 2, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। 3, একচেটিয়া বাজার। 4, অতি স্বল্পকালীন বাজার। 5, স্বল্পকালীন বাজার। 6, দীর্ঘকালীন বাজার। 7, অতি দীর্ঘকালীন বাজার। আবার আয়তনের দিক থেকে পাইছি কি আমরা? স্থানীয় বাজার, আঞ্চলিক বাজার,
10 জাতীয় বাজার, 11 আন্তর্জাতিক বাজার, 12 ডুওপলি বাজার, মনবসরি বাজার। তাহলে আমরা এখানে প্রথমত পাইলাম প্রতিযোগিতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা। তারপরে মানে সময়ের ভিত্তিতে আমরা পাইলাম অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন এবং অতি দীর্ঘকালীন। এবং আয়তনের দিক থেকে পেলাম স্থানীয়, আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বাজার। এছাড়াও আমরা বাজারের শ্রেণী থেকে পেলাম একচেটিয়া বাজার, ডুওপলি বাজার এবং মনবসরি বাজার। এবারে আমরা আসবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে কিভাবে ভারসাম্যে উপনীত হয় আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমত জেনে নেই স্বল্পকালটা বলতে কি বুঝি। স্বল্পকাল বলতে অল্প সময়, এখন অল্প সময় বলতে কি বলছি? অর্থনৈতিক ভাষায় স্বল্পকাল বলতে আমরা বুঝে থাকি যে সময়ে শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়, তবে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো স্বল্পকাল। সেই স্বল্পকালে কিভাবে একটি ফার্ম ভারসাম্যে উপনীত হয় তা আমরা আলোচনা করব। ভারসাম্যে উপনীত হতে গেলে দুটি শর্ত পালন করতে হবে। কয়টি শর্ত? দুটি শর্ত পালন করতে হবে। এক, MR = AR = P হতে হবে। দুই, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করবে। এই দুটি শর্ত যে বিন্দুতে পালিত হবে আর সেই জায়গায় ভারসাম্যে উপনীত হবে। তাহলে আমরা শর্ত দুটো ভালো করে জেনে নেই। এক, MR = AR = P হতে হবে। দুই, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করবে। এই দুটি শর্ত যে বিন্দুতে পালিত হবে আর সেই জায়গায় ভারসাম্যে উপনীত হবে। আমরা চিত্রের সাহায্যে যদি বিষয়টি দেখতে পারি তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো। চিত্রে ও x অক্ষে উৎপাদনের পরিমাণ ও y অক্ষে আয় ব্যয়। এটা হচ্ছে MR = AR = P। ধরে নেই M এবং R বিন্দু। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই রেখাটির নাম হচ্ছে MR = AR = P। একটু মনোযোগ সহকারে দেখবা তোমরা। এখানে দুটি বিন্দু আমরা বিবেচনা করছি, N বিন্দু এবং R বিন্দু। এই রেখাটাকে যতগুলোই বিন্দু বিবেচনা করি না কেন সব বিন্দুতে MR = AR = P প্রমাণিত হয়েছে, কারণ এই রেখাটার নামই হচ্ছে MR = AR = P। ক্লিয়ার? এখন আমাদের দ্বিতীয় শর্ত আছে, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করবে, অর্থাৎ উপরের দিক থেকে সেট করলে চলবে না। যদি আমরা দেখি যে এভাবে একটি রেখা, এখানে একটি রেখা আছে, এই দিক থেকে সেট করলো, আবার এই দিক থেকে সেট করলো, এইটা ধরলাম N, এটা ধরলাম R। এখন আমরা বুঝতে পারবো যে এই বিন্দুতে এইটা যদি MC রেখা হয়, এটা যদি AC AR রেখা হয়, তাহলে MR রেখা হয়, তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি যে M বিন্দুতে MC রেখাটা উপরের দিক থেকে সেট করেছে আর R বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করেছে। তাহলে আমরা বিবেচনায় যদি আনি তাহলে দেখা যাচ্ছে যে M বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের উপরের দিক থেকে সেট করায় ওখানে কি আছে? দ্বিতীয় শর্ত পালিত হয়নি। তবে R বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করায় ওখানে ভারসাম্যের দ্বিতীয় শর্ত পালিত হয়েছে। তাহলে আর বিন্দুতে কয়টি শর্ত পালিত হয়েছে? আর বিন্দুতে দুটি শর্ত পালিত হয়েছে, অর্থাৎ এক, MR = AR = P হয়েছে এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করেছে। ফলে ভারসাম্য কোথায়? ভারসাম্য অর্জিত হয়েছে M না আর বিন্দুতে, কারণ এইখানে দুটি শর্ত পালিত হয়েছে। তাহলে এখন আমরা দেখবো শিক্ষার্থীদের ভারসাম্য আয়ের পরিমাণ কত হলো। ভারসাম্য আয়ের পরিমাণ আমরা পাবো যেখান পর্যন্ত আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে ভারসাম্য উপনীত হয়েছে সেই সমপরিমাণ রেখাটি আমরা পাবো OMRP।
তাহলে ভারসাম্য আয়ের পরিমাণ কত? OM আর P। এখন আমরা দেখবো ব্যয়, নিচে একটা দাঁড়িয়ে থাকবো, এইখান থেকে একটা রেখা এই উপরের দিকে উদীয়মান, অর্থাৎ এখানে যদি আমরা একটা কিউ বিন্দু দেই তাহলে দেখা যাচ্ছে যে এসি রেখা কিউ বিন্দুতে ছেদ করা ভারসাম্য ব্যয়ের পরিমাণ হয়েছে OMUT। OMUT। এখন যদি আমরা আয় থেকে ব্যয় বাদ দেই তাহলে যা পাবো তাই হবে মুনাফা। আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবো আমরা? PTQR, অর্থাৎ PTQR, এটাই হচ্ছে মুনাফা। এভাবে আমরা কি করি? এইভাবে একটি স্বল্পকালে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকি। এখন আমরা এখানে দেখব যে একটি ফার্ম কখন ক্ষতির সম্মুখীন হবে, অর্থাৎ মুনাফা লাভ হবে না। আমরা সেই চিত্রটি এখন দেখব। ক্ষতি বা অনুরূপভাবে ওএক্স অক্ষে উৎপাদনের পরিমাণ, ওয়াই অক্ষে আয় ব্যয় দেখানো হয়েছে। চিত্রে এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু পি দেখানো হয়েছে। এম আর এম এম সি। অনুরূপভাবে ভারসাম্য কোথায় উপনীত হয়েছে? দুটি শর্ত কোথায় উপনীত হয়েছে? আর বিন্দুতে। আর বিন্দুতে কি হয়েছে? এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু পি হয়েছে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে। এই জায়গায় তার ভারসাম্য উপনীত হয়েছে। ভারসাম্য আয়ের পরিমাণ ও এ আর আমরা এখানে একটি বিন্দু পি দেব, তাহলে পি। এখন আমরা কি বের করব? ক্ষতি। তাহলে ক্ষতি হবে গেলে অবশ্যই ব্যয়টা আয়ের তুলনায় বেশি হতে হবে। ব্যয়টি আয়ের তুলনায় বেশি হতে হবে। তাহলে আমরা এখানে এখন দেখলাম যে এসি রেখা কি বিন্দুতে সেট করা মোট ব্যয়ের পরিমাণ হয়েছে OMUT। এখন ব্যয় কি বেশি, আয় কম, ফলে ক্ষতি হচ্ছে PTQR। এভাবে আমরা স্বল্পকালে ক্ষতির সম্মুখীন হতে পারি। এখন আমরা দেখব কখন ফার্মটি সমান অবস্থা হয়ে পড়া, অর্থাৎ লাভও হবে না ক্ষতিও হবে না। সেই জায়গাটাতে আমরা দেখব। AR equal to MR equal to AR equal to P OXY M R MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করেছে এবং এই আয় আমরা কি পেলাম? OMRP। ব্যয় কত পাবো? ওই জায়গাতেই যদি AC রেখাটি সেট করে তাহলে ব্যয় কত? OMRP ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি পেলাম? 0 পেলাম, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হইলাম। তাহলে আমরা আজকে যে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা আরেকবার আমরা জেনে নেই। প্রথমত বাজার কি, বাজারের শ্রেণীবিন্যাস, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে স্বল্পকালে ভারসাম্য উপনীত হয় তা আলোচনা করব। তাহলে আমরা বাজার থেকে আবারও আসি। বাজার সাধারণত বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার কথাটি একটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে বাজার বলতে আমরা কোনো নির্দিষ্ট স্থানকে বুঝি না, বরং এক বা একাধিক দ্রব্য বা দ্রব্য সামগ্রীকে বোঝানো হয়ে থাকে, যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থনীতি তাকে বাজার বলা হয়। বাজারের শ্রেণীবিন্যাসে আমরা যদি আসি, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতা। যে বাজারে সমান সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয় এবং যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। আয়তনের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানীয় বাজার, আঞ্চলিক বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। সময়ের ভিত্তিতেও বাজারকে চার ভাগে ভাগ করা যায়: স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। এরপরে আসা যাক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে স্বল্পকালে ভারসাম্যে উপনীত হয় তা আলোচনা করি। ভারসাম্যে জানার আগে আমরা স্বল্পকাল সম্পর্কে জেনে নিয়েছি। স্বল্পকাল বলতে কাকে বোঝা হয়? স্বল্পকাল বলতে আমরা তাকে বলেছিলাম যে সময়ে শুধুমাত্র পরিবর্তনশীল উৎপাদনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো হয়, তাকেই বলা হচ্ছে স্বল্পকাল। আমরা স্বল্পকালে ভারসাম্য উপনীত হতে গেলে দুটি শর্ত অবশ্যই পালন করতে হবে। এক, MR equal to AR equal to P হতে হবে। দুই, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করবে। এই দুটি শর্ত যে বিন্দুতে পালিত হবে তার সেই জায়গায় ভারসাম্যে উপনীত হবে।
আমরা দেখেছি যে আর বিদ্যুতে দুটি শর্ত পালিত হয়েছে এবং ভারসাম্য আয়ের পরিমাণ হয়েছিল ও এম আর পি, এবং এমসি এসি রেখা কিউ বিন্দুতে সেট করায় ভারসাম্য ব্যয়ের পরিমাণ ছিল ও এম কিউ টি। এখান থেকে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আমরা পেয়েছিলাম পিটি কিউ আর, এটাই ছিল মুনাফা বা অর্জিত আয়। এভাবেই আমরা একটি স্বল্পকালে ভারসাম্য উপনীত হই এবং সর্বাধিক মুনাফা অর্জন করে থাকি। সবাইকে ধন্যবাদ।